ডক্টরের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি। ভারী শরীরটা নিয়ে হাঁটতেও কষ্ট হচ্ছে আমার। এই মুহূর্তে যে মানুষটির কথা সবচেয়ে বেশি মনে পড়ছে তিনি হলেন শুভ্র। সারাটাক্ষণ বুকে আগলে রাখা মানুষটি আজ আজ এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে নেই। এর থেকে অসহায় পরিস্থিতি কি আদৌ কোনো মেয়ের হতে পারে? একটা দীর্ঘশ্বাস ফেলে আরেকটু এগিয়ে যেতেই সাহেল ভাইয়ার কণ্ঠ কানে এলো। ডক্টর, এর কি কোনো সমাধান নেই? ইউ আর এ ডক্টর। ডক্টর হয়ে এভাবে গিভ আপ করতে পারেন না। একটা জীবনের সাথে অনেকগুলো জীবন জড়িয়ে থাকে ডক্টর। কারোর জন্য কারোর জীবন থেমে না থাকলেও অনেকেই স্বাভাবিক জীবন থেকে ফিরতে পারে না। একটু আগে যে ছেলেটাকে ওটি থেকে বের করলে সেও পারবে না। আমি আপনাদের ইমোশন বুঝতে পারছি। আমার ক্যারিয়ারে অনেকেই প্রিয়জন হারাতে দেখেছি, আমি হাহাকার করতে দেখেছি। পারলে আমি সবাইকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু সেই শক্তি সৃষ্টিকর্তা আমাদের দেননি। ওনাদের কথার মাঝেই ভেতরে প্রবেশ করলাম আমি। হাসি মুখে বললাম, হ্যালো ডক্টর। ডক্টর কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে জোরপূর্বক হাসলেন। বললেন, হ্যালো, প্লিজ সিট। আমি বসলাম। একটা শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠলাম, ডক্টর, আমার এক্স্যাক্ট প্রবলেমটা কি? এর কি কোনোই চিকিৎসা নেই? প্রায় সব রোগেরই তো চিকিৎসা আছে। তাহলে? ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মেডিকেল রিপোর্টগুলো সামনে রেখে বলে উঠলেন, আপনার যে সমস্যাটা সেটা হলো অ্যানিউরিজম। অ্যানিউরিজম শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। মস্তিষ্কের ভেতরের ধমনীতে এক ধরনের অ্যানিউরিজম দেখা যায়, যাকে বেবি অ্যানিউরিজম বলা হয়। এই ক্ষেত্রে ধমনী বেলুনের মতো ফুলে ওঠে। অ্যানিউরিজম ফেটে না যাওয়া পর্যন্ত রোগীর মৃত্যু আশঙ্কা থাকে না। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে অ্যানিউরিজমের চিকিৎসা করে থাকে, কিন্তু যদি অ্যানিউরিজম ফেটে যায় তাহলে চিকিৎসকের হাতে কিছুই করার থাকে না। এসব ক্ষেত্রে কিছু রোগী সাথে সাথেই মারা যায়। আবার রক্তপাত অর্থাৎ ব্লিডিংয়ের পরিমাণ কম হলে কিছু রোগী কিছুক্ষণের জন্য বেঁচে থাকে। সেদিক থেকে আপনি লাকি, বিকজ আপনারও সেম সমস্যা হলেও আপনার হাতে কিছু সময় আছে। কিন্তু সরি টু সে, আমাদের হাতে করার মতো কিচ্ছুই নেই। অ্যানিউরিজম কী কারণে হয় তাও সঠিক তথ্য এখনও স্পষ্ট নয়, তবে এসব ক্ষেত্রে উপসর্গ দেখা যায় না বললেই চলে। তাই মানুষ ব্যাপারটাকে আমলে নেন না। এমনও হতে পারে আগে থেকেই ওনার অ্যানিউরিজম ছিল, কিন্তু বুঝতে পারেননি। আজ পেটে যাওয়ায় ব্যাপারটা উঠে এসেছে। অ্যানিউরিজম হলো নর্মাল কিছু সমস্যা দেখা যায়, যেমন মাথা ব্যথা, শরীর দুর্বলতা, চোখে বেশি দেখা নয়তো কম দেখা, শরীরের অসাড়তা, কথা বলা বা মনোযোগ দেওয়ার সময় সমস্যা। হয়তো এসব উনি গুরুত্ব দেননি। অ্যানিউরিজম মাঝে মাঝে পরিবারের মেডিকেল হিস্ট্রির ওপর ভিত্তি করে হতে পারে, অর্থাৎ বংশগত বলতে পারেন। পরিবারের আগে কারো হয়ে থাকলে পরবর্তীতে অন্য কারো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার চট করে দাদুর কথা মনে পড়ে গেল। দাদু এমন কিছু কারণেই মারা গিয়েছিলেন। তখন ছোট ছিলাম বলে ব্যাপারটা পুরোপুরি জানি না। তাহলে কি? কথাটা ভেবে ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলাম, ডক্টর, আমি ডেলিভারি করাতে চাই। অ্যানিউরিজমে ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে। আপনি বলেছেন কিছু সময় আমার হাতে আছে। এই সময়টুকু আমি আমার বাচ্চাকে দিতে চাই। ডক্টর, প্লিজ ডু ইট ফার্স্ট। ডক্টর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দুঃখী দুঃখী গলায় বললেন, সরি ডিয়ার, তুমি আমার মেয়ের বয়সী, তাই তুমি করেই বলছি। তোমার আর একটা সমস্যা আছে। কথাটা শুনে হৃদস্পন্দন যেন থেমে গেল আমার। না জানি কি শুনতে হবে এখন। তবুও দাঁতের দাঁত চেপে নিজেকে শক্ত করে বললাম, কি সমস্যা ডক্টর? বয়স্ক ডক্টরটি আমার দিকে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটি এগিয়ে দিয়ে বলে উঠলেন, তোমার অ্যাবডোমিনাল আর্কিওটিক অ্যানিউরিজম এর সমস্যা দেখা দিয়েছে। আমি ব্যাপারটা বুঝতে না পেরে ভুরু কুঁচকে তাকালাম। একটা ঢোক গিলে নিয়ে বললাম, মানে? ডক্টর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, অ্যাবডোমিনাল আর্কিওটিক অ্যানিউরিজম এই অবস্থায় পেটের মধ্যে রক্তনালী ফুলে বেলুনের মতো হয়ে যায়। ব্রেনের মতো অংশটা ফেটে না যাওয়া পর্যন্ত রোগীর মৃত্যু আশঙ্কা থাকে না। কিন্তু সমস্যা হলো অ্যানিউরিজম কখন ফেটে যাবে সে সম্পর্কে আগাম জানা ডক্টরদের পক্ষে এখনও সম্ভব হয়ে ওঠেনি। অ্যানিউরিজম ফেটে গেলে প্রচুর রক্তপাত হয়, তাকে বলে ইন্টারনাল ব্লিডিং।
এই সময় প্রচুর রক্ত লাগে এবং দ্রুত অপারেশন করে রক্তনালী মেরামত করতে হয়, রক্তক্ষরণ বন্ধ করতে হয়, না হলে রোগী বাঁচানো সম্ভব হয় না। অপারেশন করলেও বাঁচার সম্ভাবনা 50% বেশি হয় না। আর তোমার পেটে ট্রিপল এ দেখা গিয়েছে, কিন্তু সেটা এখনো ফাটেনি, তবে ফুলে আছে। আমরা রিস্ক নিয়ে অপারেশন করতে পারতাম যদি তুমি প্রেগনেন্ট না হতে। আমার ডাক্তারি জীবনে এমন কোনো কেস দেখিনি আমি। একসাথে দু জায়গায় অ্যানোরিজম ধরা পড়া রোগী আমার কেরিয়ারে তুমি প্রথম, তারপর তুমি প্রেগনেন্ট। তোমার ব্লাড প্রেশারের অবস্থা ভালো নয়। এই রোগটি বৃদ্ধদের বেশি হয়, তারপর হয় প্রাপ্তবয়স্কদের, কিন্তু সেদিকে তুমি একদমই তরুণী। সত্যি বলতে এই সমস্যা আমাদের সামনে সম্পূর্ণ নতুন। এটা হয়তো আমাদের ব্যর্থতা, কিন্তু সত্য এটাই, আমরা কিছু করতে পারছি না। তাছাড়া আমাদের দেশে অ্যানোরিজম রোগটি খুব কম দেখা যায়, আর যেগুলো হয় সেগুলো আমরা সহজেই হ্যান্ডেল করতে পারি। বাট তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইউ আর ডিফারেন্ট ওয়ান। আমাদের কাছে ভালো ডক্টর থাকলেও এই নতুন উপসর্গের সাথে পেরে ওঠার মতো টেকনিক আমাদের নেই। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। পুরো দুনিয়াটা যেন ঘুরছে আমার। প্রথমত মাথা ব্যথা, তার উপর এত সব কিছু। ডক্টর এবার উঠে দাঁড়ালেন, আমার পাশে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, আই এম সরি ডিয়ার, আমি পারলে অবশ্যই সাহায্য করতাম তোমায়। তার থেকে যতক্ষণ সময় কাছে আছে ততক্ষণ সময় তোমার প্রিয়জনদের সাথে বাঁচার চেষ্টা করো। কালেক্ট সাম বিউটিফুল মোমেন্ট ডিয়ার। আমি জল টলমলে চোখে ডক্টরের দিকে তাকিয়ে বলে উঠলাম, কোনো কি উপায় নেই ডক্টর? আমাকে নয়, আমার বাচ্চাটাকে বাঁচানোর একটা উপায় বলুন ডক্টর, প্লিজ। আমার কয়েক ঘন্টার বিউটিফুল টাইমের থেকে আমার বাচ্চাটাকে 60 বছরের একটা বিউটিফুল জীবন দিতে পেরে আমি বেশি খুশি হব ডক্টর। আমার বাচ্চার জীবনটাকে শুরুর আগে এভাবে গিভ আপ করতে দিতে পারেন না। ওকে বাঁচতে হবে, এই পৃথিবীতে আসতে হবে ওকে। পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রাণ ভরে শ্বাস নিতে হবে, খেলখেল করে চারদিক মুখরিত করতে হবে, কষ্ট পেয়ে চিৎকার করে কেঁদে আমায় একবার হলেও মিস করতে হবে। আমার না পাওয়ার সময়টুকু ওকে পেতে হবে ডক্টর। আমার পূরণ না করার স্বপ্ন আমার হয়ে ওকে পূরণ করতে হবে। আর ওর বাবাকে সামলাতে হবে। এই পৃথিবীতে আমার কয়েক ঘন্টার চেয়ে ওর আসাটা বেশি প্রয়োজন ডক্টর। ওর বাবার জন্য ওকে বড্ড প্রয়োজন ডক্টর। তার জন্য আমার এই কয়েকটা ঘন্টা তো আমি আস্তে আস্তে কোরবান করতে পারি। প্লিজ ডক্টর, প্লিজ কিছু একটা উপায় তো হবে, প্লিজ। ডক্টর কিছুক্ষণ ভেবে বললেন, আই অ্যাম নট শিওর, বাট তুমি চেষ্টা করে দেখতে পারো। এই একটা উপায় ছাড়া আর কোনো উপায় চোখে পড়ছে না আমার। আমি তাড়াহুড়ো করে বললাম, কি উপায়? ডক্টর আবারও চেয়ারে বসলেন, আমার চোখে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, ডক্টর সিংহানিয়া সেনের নাম শুনেছ? ওয়ার্ল্ড হেলথেও বেশ কিছু বছর কাজ করেছেন উনি। তার একটা টিম অ্যানোরিজম নিয়ে রিসার্চ করছে। উনি যে টিম লিড করেছেন সেখানে আমি সহ ভারতীয় আরও দুটো দেশের মোট 10 জন ডক্টর কাজ করছেন। উন্নত বিশ্বে জরুরি চিকিৎসা ব্যবস্থার দুর্দান্ত আধুনিকতায় সত্ত্বেও এ ধরনের রোগীদের শতকরা 75 জনেরও বেশি অবশেষে মৃত্যুমুখে পতিত হয়। তাই এই রিসার্চটা বেশ গুরুত্ব পাচ্ছে। 1 বছর ধরে আমরা অ্যানোরিজমের রোগীর উপসর্গগুলো ডিফিকাল্ট ডোজ অবজার্ভ করছিলাম। অবশেষে খুবই অদ্ভুত একটা কেস সামনে এলো। আমি তোমার মেডিকেল রিপোর্ট ডক্টর সেনের কাছে মেল করেছি। উনি রিপোর্ট দেখে অবাক হয়েছেন এবং তোমার প্রতি বেশি ইন্টারেস্টেড। তার জন্য তোমাকে কলকাতা যেতে হবে। দে আর রেডি ফর ইউ। কিন্তু ডক্টর, আমার পাসপোর্ট নেই, তাছাড়া টাইমও নেই। পাসপোর্ট ভিসার ঝামেলায় অনেক সময় লাগবে। আপনি নিশ্চয়ই। ডক্টর হাসলেন, টেবিলে ভর দিয়ে সামনে এগিয়ে এসে বলে উঠলেন, তোমার কি রাজি হওয়াটা ম্যাটার করে ডিয়ার? বাংলাদেশ সরকার 2019 সালে বিশেষ প্রয়োজনে একদিন পাসপোর্ট বানিয়ে দেয়, আর তোমার ব্যাপারটা তো আরও বিশেষ। জানি তোমার কাছে একদিনও সময় নেই, বাট আমাদের কাছে ইন্টারন্যাশনাল পারমিশন আছে। আর ডক্টর সেনের মতো ডক্টররা রিসার্চে সফল হওয়ার জন্য সব করতে পারেন। এই রিসার্চটাকে একটু বেশি গুরুত্ব সহকারে দেখছেন উনি।
তোমার ওদেরকে যতটা প্রয়োজন তার থেকে বেশি ওদেরকে তোমার প্রয়োজন, বিকজ ইট ইজ এ ডিফারেন্ট কেস ইন 60 ইয়ার্স। তাই তোমাকে সঠিক সময় কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব এবং প্রয়োজন দুটোই ওদের। এই রিসার্চের পেছনে ওদের টাকা খরচ হচ্ছে, তাই তোমাকে ওরা নেওয়ার ব্যবস্থা করবেই, সেটা আইন মেনে হোক বা না মেনে। বুঝতেই পারছো নিশ্চয়ই। তবে ওদের একটা শর্ত আছে। সাহেল ভাইয়া বলল, কি সত্য ডক্টর? ওরা মিসেস আহমেদকে নিজের দায়িত্বে কলকাতা নিয়ে যাবে। অপারেশনের দায়িত্ব ওদের, বাট অপারেশনের সাকসেসফুল না হলে তার জন্য তারা দায়ী নয়। তারা আপনাদের কাছে কোনো জবাবদিহি করবেন না। তুমি মৃত্যু পথযাত্রী, তাই তোমাকে নিয়ে রিসার্চ করতে চায় তারা। এতে তুমি তো মারা যাবেই, তোমার সন্তানও মারা যেতে পারে, আবার বেঁচে যেতে পারে। 50-50 চান্স। এখন তুমি ডিসাইড করবে তুমি যাবে কি না যাবে। তোমার উপসর্গটা ডিফারেন্ট, তাই এই চান্সটা তুমি পাচ্ছ। এটা তোমার বাচ্চা জীবনের জন্য গোল্ডেন চান্স হতে পারে। আমি কিছু না ভেবেই বললাম, আমি রাজি। ডক্টর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ওকে দেন আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি। তুমি মানসিকভাবে প্রস্তুত হও। 3 ঘন্টার মধ্যে তুমি কলকাতা থাকবে। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য তোমার হাতে 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টায় সব ব্যবস্থা করে ফেলবো আমরা। 2 ঘন্টা পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। ঢাকা থেকে কলকাতা 1 ঘন্টার পথ। আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। এনিওয়ে, আপনাদের কারো কাছে পাসপোর্ট বা ভিসা নেই, তাহলে কেউ মিসেস আমাদের সাথে যেতে পারতেন সাপোর্ট হিসেবে। এমন কেউ আছে? সাহেল ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে আবার ডক্টরের দিকে তাকিয়ে বললেন, ইন্ডিয়া পাসপোর্ট তো আমার আর শুভ্র অব্র ভাই আঙ্কেল আর নাবিলার আসছে। অব্রদের বিজনেসদের একটা শাখা আছে ওখানে, আর নাবিলার ফ্যামিলি তো ওখানেই সিলেক্ট। ওর বাবা কলকাতা বাংলাদেশে এমবেসিতে আছেন। সো এদের মাঝে শুভ ছাড়া যে কেউ যেতে পারবে। ইটস নট এ ম্যাটার। সবাই তো যেতে পারবেন না, শুধু একজন অ্যালাউড। আপনার ডিসিশন নিন কে যাবেন। আমি ওদের সাথে কথা বলছি। হসপিটালের করিডোরে মাথা নিচু করে বসে আছি। এতক্ষণে সবাই চলে এসেছে হসপিটালে। বাবা, মা, ভাইয়া, আপু সবাই মরা কান্না জুড়ে দিয়েছে। হয়তো হয়তো আমি একমাত্র মেয়ে যে নিজের মৃত্যুতে সবার কান্না আহাজারি দেখে তারপর মরতে যাচ্ছে। ওদের কান্না দেখে আমারও বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিন্তু তার থেকেও বেশি বিরক্তি হচ্ছি আমি। এই 2 ঘন্টা কি কেউ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? আমি আমি চোখ তুলে ওদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলাম, কাঁদতে ইচ্ছে করলে আমার সামনে থেকে যাও, আমাকে বিরক্ত করবে না, জাস্ট গো। সবাই ধীরে ধীরে চুপ হয়ে গেলেও মা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেই থাকলেন। একবার বিরক্ত হলেও আবার ভাবলাম, থাক, কাঁদুক, মায়ের কাঁদার অধিকার আছে। যে আমি 2 দিন আগেও অবুঝের মতো ব্যবহার করতাম, সে আজ নিজের বাচ্চাটার জন্য একা একা যুদ্ধে নেমে যাচ্ছি। আর মা তো 20 বছর ধরে আগলে রেখেছে আমায়। এই কান্নার অধিকার তার আছে। সবার সামনে শক্ত থাকলেও শুভ্রর কেবিনে গিয়ে ওর ঘুমন্ত মায়ামাখা মুখটা দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লাম। যে মানুষটি আমার 1 ফোঁটা চোখের জল সহ্য করতে পারতেন না, তিনি আজ কত নিস্তব্ধ। আমি এমন পাগলের মতো কাঁদছি, তবু একটিবার তাকিয়ে দেখছেন না আমায়। হায় রে সময়, যে মানুষটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, আজ তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে পারছি না। আজ আমার কাছে সব আছে, শুধু সময়টাই নেই। বুক থেকে মাথা তুলে ওনার মুখটা অসংখ্য ভেজা চুমুতে ভরিয়ে তুললাম আমি। উনি যদি জেগে থাকতেন তাহলে নিশ্চয় হাসি মুখে বলে উঠতেন, ছি রোদ পাখি, আমার মতো ইনোসেন্ট ছেলের সাথে এমনটা করতে পারলে তুমি? আমার ভার্জিনিটি হাফ শেষ করে দিলে তুমি। কিন্তু আজ উনি নিশ্চুপ, একদমই নিশ্চুপ। কিছুক্ষণ ওনার কাছ থেকে উঠে দাঁড়ালাম আমি। ওনার পাশে থাকলেই দুর্বল হয়ে পড়ব,
তাছাড়া ওনার জ্ঞান ফেরার সময়ও হয়ে এসেছে প্রায়। ওনার জ্ঞান ফেরার আগেই চলে যেতে হবে আমায়, নয়তো কী করবেন উনি কে জানে। বাইরে গিয়ে আদ্ররৌদ্রকে কিছুক্ষণ আদর করে কিছুক্ষণ মার কাঁধে মাথা রেখে বসে রইলাম। কিছুক্ষণ পর আমাকে ডাকা হলো। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই নার্সের কণ্ঠ কানে এলো। কোনো ডক্টরকে উদ্দেশ্য করে বলছে, ডক্টর, 244 পেশেন্টের জ্ঞান ফিরেছে। মুহূর্তেই বুকে মোচড় দিয়ে উঠল আমার। শুভ্র জেগে গেছে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু না, তা তো সম্ভব নয়। হাতে যে সময় নেই। শুভ্র তার রোদকে শেষবারের মতো দেখার ভাগ্য হলো না। যখন হসপিটাল থেকে বেরিয়ে এলাম তখন সাথে ছিল সব সময় সঙ্গে থাকা আমার ব্যাগ আর সাহিল ভাইয়া। তার সাথে এক আকাশ আশা, হতাশা, কষ্ট আর অনিশ্চয়তা। যাত্রা শুরুর আগে দেশটাকে প্রচণ্ড রকমভাবে মিস করছিলাম আমি। দেশের মাটি, ধূলিকণা, বাতাস আর সবচেয়ে হেটিং ট্রাফিক জ্যাম, সবই যেন অসম্ভব সুন্দর লাগছিল চোখে। মৃত্যুর আগের মুহূর্তে সব কিছু জিনিস এত সুন্দর হয়ে ওঠে কেন? বেঁচে থাকতে এত লোভ জাগে কেন? মনে হয় আগে জানলে আর একটু মনোযোগ দিয়ে দেখে নিতাম সব, আর একটু মন ভরে বেঁচে নিতাম। কলকাতায় এসে হসপিটালে পৌঁছতেই ডক্টর সেন এসে দেখা করলেন। মোটামুটি বৃদ্ধ একজন লোক, চোখে চশমা, মুখে ভদ্রলোক ভাব, মুখে স্ফীত হাসি। আমায় দেখেই চোখ দুটো চকচক করে উঠল তার। ডক্টরদের উৎসাহ দেখে বুঝতে পারলাম তারা আমাকে পেশেন্ট নয়, একটা প্রজেক্ট হিসেবে দেখছে। নিজের মনে হাসলাম। নিজেকে জড়বস্তু ছাড়া কিছুই মনে হচ্ছে না এখন। তবুও যদি বাচ্চাটা বাঁচে, শুভ্র প্রিন্সেসটা যদি বাঁচে। নার্সরা অপারেশনের জন্য রেডি করে দিলেন। মাথায় আর শরীরে বেশ কিছু ইঞ্জেকশন লাগালেন। এই অবস্থায় নাকি প্রচুর শ্বাসকষ্ট হয়, তাই এই ব্যবস্থা। আমাকে বলা হলো 8 ঘন্টা পর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। 8 ঘন্টা শেষ হওয়ার কিছুক্ষণ আগে চোখ বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ সাহেল ভাইয়া এসে ডাকলেন, সানশাইন। আমি চোখ খুলে তাকালাম। মুহূর্তেই জলে ভরে গেল চোখ। শুভ্র! সাহিল ভাইয়া ওনাকে ধরে দাঁড়িয়ে আছেন, সাথে আছেন অভ্র ভাইয়া। ওনাকে আমার পাশে বসিয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে গেলেন তারা। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। অনেক প্রশ্ন ঘুরে বেড়ালেও প্রশ্ন করতে ইচ্ছে করছে না। থাকুক না কিছু না জানা। শুভ্র লাল হয়ে যাওয়া ফোলা চোখ দুটো টলমল করছে। একদম শান্ত হয়ে বসে আছেন উনি। আমার শুভ্রকে কি এত শান্ত হিসেবে মানায়? একদমই না। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ডান হাতটা নিজের গালে চেপে ধরে কাঁপা গলায় বলে উঠলেন, আমি বাঁচতে চাই রোদ পাখি, আমি বাঁচতে চাই, তোমার সাথে বাঁচতে চাই। তুমি তো বোঝো আমায়, বলো আল্লাহর কাছে কেন এমন দোয়া করেছিলে রোদ? তুমি খুবই স্বার্থপর রোদ, খুবই স্বার্থপর। একটা বারও আমার কথা ভাবোনি, একটা বারও না। আই ওয়ান্ট ইউ, আমার তোকে চাই রোদ পাখি, প্লিজ। যদি কেউ আমায় কোনো শর্ত দিয়ে বলতো এর বিনিময়ে আমি তোমায় পাবো, তাহলে আমি তাই করতাম রোদ। আল্লাহ তোমাকে আমার পাঁজর দিয়ে বাঁচালেন, অথচ আমার হায়াত তোমাকে দেওয়ার কোনো ব্যবস্থা কেন করলেন না বলো তো? এভাবে কেন মেরে দিলেন আমাকে? কথাগুলো বলতে বলতে ঠুকরে কাঁদছেন উনি। ওনাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি আমি। ওনার থেকে হাত ছাড়িয়ে ওনার মাথা রেখে ফুপিয়ে উঠলাম আমি। দুঃখ কষ্টের ভারগুলো স্বার্থপরের মতো ওনার ঘাড়ে চাপিয়ে দিয়ে বললাম, আপনি এভাবে কাঁদবেন না প্লিজ। সহ্য হয় না আমার। আমি থাকবো না তো কি হয়েছে? আপনার প্রিন্সেস তো থাকবে। দেখবেন ওর মাঝে আমার সবটা থাকবে, সব। ওর জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আমার বাচ্চাটা তো এই পৃথিবীতে এতিমের মতো বেঁচে থাকতে পারে না। আপনি তাকে পৃথিবীর সব হ্যাপিনেস এনে দেবেন। ওকে জানতে হবে ওর বাবা ওকে কত ভালোবাসে। ওকে জানতে হবে
ওর বাবা ওর মাকে কত ভালোবাসতো। আমাদের আমাদের ভাঙা স্বপ্নটা পূরণ করতে হবে তাকে। ওর জন্য আপনাকে বাঁচতে হবে। প্রমিস করুন আমায়, প্রমিস করুন। সেই মুহূর্তে দুজন ডক্টর কেবিনে ঢুকলেন। 5 মিনিট পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। শুভ্র তাদেরকে রিকোয়েস্ট করলেন যেন তাকে অপারেশন থিয়েটারে থাকতে দেওয়া হয়। সে আমার শেষ সেকেন্ড পর্যন্ত আমার পাশে থাকতে চান। ডক্টরটা চলে যেতেই আমার দিকে তাকালেন শুভ্র, কপালে চুমু দিয়ে বললেন, সরি রোদ পাখি, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি ফিস করে বললাম, আপনাকে পারতে হবে, বাঁচতে হবে আপনাকে। উনি বললেন, সম্ভব না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওনার দিকে তাকিয়ে রইলাম। আর 10 মিনিট পর অজ্ঞান করা হবে আমায়। তারপর শেষ হবে আমার জীবন। শুভ্র আমায় দেখতে পেলেও এই 10টা মিনিটই ওনাকে আমার শেষ দেখা, অনুভব করার শেষ সীমা। এখানটাতেই শেষ হয়েছে লেখা। জেনি আরও কিছু পৃষ্ঠা উল্টে পাল্টে দেখল, কিন্তু আর কোথাও কোনো লেখা খুঁজে পেল না সে। পেছনের সবগুলো পেজই ফাঁকা। ডায়েরিটা বন্ধ করে টেবিলে রেখে কাচের জানালার বাইরের শহুরে বৃষ্টিতে দৃষ্টি রাখল সে। কি নিস্তব্ধ বৃষ্টি, চারদিকে শব্দ নেই, শুধু বৃষ্টির সাদা নির্মল জল। জেনির মাথায় হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। রোদের মৃত্যুর পর কি হয়েছিল শুভ্রর? ডক্টররা কি বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিল? আর শুভ্র কি বেঁচে আছে এখনও? কিছুক্ষণ নিস্তব্ধ বৃষ্টির দিকে চোখ রেখে উঠে দাঁড়ালো জেনি। টেবিলের উপর রাখা ডায়েরিটি হাতে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। পাশের রুমে দরজার পাশে দাঁড়িয়ে উকি দিল ভেতরে। ষাটোর্ধ্ব একজন আমেরিকান শ্বেতাঙ্গ বৃদ্ধা বারান্দায় দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছেন। সাদা গায়ে হালকা রঙের গাউন, বাদামি রঙের চুলগুলো এসে ঠেকেছে কাঁধে। জেনি মুখে হাসি টেনে নিয়ে মাথা হেলিয়ে বলে উঠল, হ্যালো গ্র্যানি। বৃদ্ধা ফিরে তাকালেন, চোখে মুখে স্নেহময় হাসি ফুটিয়ে বললেন, হ্যালো ডিয়ার, ভিতরে এসো। জেনি ভেতরে গিয়ে সোফায় বসলো। বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলল, কি করছিলে গ্র্যানি? গাছের পরিচর্যা করছিলাম। দেখো, তোমার মতোই ফুটফুটে একটি ফুল ফুটেছে গাছে। জেনি হাসলো, পা দুলিয়ে বলল, পাপা কোথায় গ্র্যানি? বৃদ্ধা হাতের কাজ শেষ করে জেনির পাশে গিয়ে বসলেন। জেনির গালে আলতো ছুঁয়ে দিয়ে বললেন, তোমার বাবা ইউনিভার্সিটিতে গেছে। জেনি আবারও জিজ্ঞেস করলো, আর দাদু? তোমার দাদু যে 2 দিনের জন্য নিউ ইয়র্কে গেছে সেটা তো তুমি জানো সুইটহার্ট, তবু কেন জিজ্ঞেস করছো? জেনি এবার পেছন থেকে ডায়েরিটি বের করে গ্র্যানির সামনে রাখলো। ডায়েরির দিকে ইশারা করে বলল, গ্র্যানি, তুমি কি এই ডায়েরিটি সম্পর্কে কিছু জানো? এটা আমি পাপার স্টাডি রুমে এক কোণা থেকে উদ্ধার করেছি। হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ দিস ডায়েরি? জেনির গ্র্যানি ক্যাথেরিন কিনস্টন ডায়েরিটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন। ভেতরের লেখাগুলো তার বোধগম্য নয় বলে ভ্রু কুঁচকে বললেন। কপাল কুঁচকে চিন্তিত মুখে বললেন, আমি এই ডায়েরিটা আগে কখনো দেখিনি। তোমার বাবা এই ডায়েরি সম্পর্কে আমার কিছুই বলেনি। আই অ্যাম সরি ডিয়ার, বাট এখানে কি লেখা আছে? জেনি একটা দীর্ঘশ্বাস ফেলল। ক্যাথেরিনের দিকে তাকিয়ে দুর্বল হাসি দিয়ে বলল, ইটস ওকে গ্র্যানি, আমি বাবাকে জিজ্ঞেস করে নিব। এখানে একজনের লাভ স্টোরি লেখা আছে গ্র্যানি, অসাধারণ একটা লাভ স্টোরি। বাট এখানে না এন্ডিংটা নেই। আমি এর এন্ডিংটা জানতে চাই, কি হয়েছিল তারপর? আচ্ছা গ্র্যানি, হোয়াট ইজ লাভ? ইজ ইট আ ম্যাজিক? ক্যাথেরিন জেনির ডান হাতের উপর স্লাইড করে আদর মাখা গলায় বললেন, ইয়েস ডিয়ার, ইটস লাইক আ ম্যাজিক। যখন তুমি কাউকে ভালোবাসতে শুরু করবে তখন ম্যাজিকের মতোই তার চারপাশে সব কিছু ভালো লাগবে তোমার। এই সুন্দর ফিলিংসটার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যাবে তুমি। জেনি খানিকটা ঝুঁকে এসে বলল, গ্র্যানি, তুমি কি জানো ফিলিংস শব্দটি খুব মিষ্টি একটা বাংলা শব্দ আছে, আর সেই শব্দটা হলো অনুভূতি। বাংলা ভাষাটা কি মিষ্টি, তাই না?
ক্যাথলিন হাসলেন। সস্নেহে জেনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবার কাছে তার মাদার ল্যাঙ্গুয়েজ মিষ্টি লাগে। আমার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই এটাই আমার বেশি ভালো লাগে। তবে বাংলা ভাষাটাও মিষ্টি। তোমার দাদু মাঝে মাঝেই বলেন, আমার শুনতে বেশ ভালো লাগে। কিন্তু জেনি, তোমার ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, তবু তুমি বাংলাকে এত পছন্দ করো কেন? জেনি হাসলো, সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বিকজ বাংলা ইজ মাই ফাদার ল্যাঙ্গুয়েজ। ক্যাথরিনও হেসে উঠলেন। জেনি ঘড়ি দেখে নিয়ে তাড়াহুড়ো করে গ্র্যানিকে জড়িয়ে ধরে বলল, ওকে বাই গ্রানি, এখন আমার ক্লাস আছে। সি ইউ ইন দ্য আফটারনুন। কথাটা বলে দৌড়ে বেরিয়ে গেল জেনি। ক্যাথরিন স্নেহভরা নীল চোখে তাকিয়ে থেকে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, বাই, স্টে হ্যাপি মাই চাইল্ড। বাইরে টিপটাপ বৃষ্টি। জেনি গোলাপি রঙের ছাতা হাতে হেঁটে চলেছে। পিঠে ঝুলাচ্ছে কলেজ ব্যাগ, পরনে লেডিস জিন্স অ্যান্ড হোয়াইট টপস। ঘন কালো চুলগুলো উঁচু করে ঝুঁটি করা। জেনির পুরো নাম জেনিফা কিংস্টন। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস সিটিতে বসবাস করে জেনি। আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া অন্যতম একটি অঙ্গরাজ্য। আবহাওয়ার দিক থেকে চমৎকার একটি স্টেট। শীতকালে তীব্র শীত হয় আর গরমকালে অত্যধিক গরম নয়। ক্যালিফোর্নিয়ার আবহাওয়াকে নাতিশীতোষ্ণ বলা চলে, অনেকটা আমাদের দেশের বসন্তকালের মতো। তবে এখানকার আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়, অনেকটা ষোড়শী তরুণীর মনের মতো আনপ্রেডিক্টেবল। 16 বছর বয়সী তরুণীর মন বোঝা যেমন দায়, ঠিক তেমনই ক্যালিফোর্নিয়ার ওয়েদার বোঝাও কষ্টসাধ্য। কথায় আছে, এদেশে 3W যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। প্রথম W হলো ওয়েদার, যা ঘন ঘন পরিবর্তন হয়, আর দ্বিতীয় W হলো ওয়ার্ক, অর্থাৎ চাকরি। সকালে আছে তো বিকালে নেই, অর্থাৎ সকালে কাউকে হায়ার করা হয়েছিল বাট বিকেলেই ফায়ার হয়ে গেছে। তৃতীয় W হলো ওয়াইফ। ওয়াইফদের ক্ষেত্রেও এমন ঘটনা প্রায় লক্ষ্য করা যায়, আজকে আছে তো কালকে নাও থাকতে পারে, যা জেনির বাবা কার্লোস কিংস্টনের ক্ষেত্রে প্রযোজ্য। জেনির মাকে কখনো দেখেনি জেনি। গ্র্যানির কাছে শুনেছে তার মা নাকি তাকে জন্মের পরপরই বাবাকে ফেলে গেছেন। বাবাকে কখনো মা নিয়ে প্রশ্ন করে না জেনি, কারণ সে জানে বাবা তাতে কষ্ট পান। এই তো 19টি বছর কেটে গেল, কার্লোস এখনও ক্রিংসকেই ভালোবাসে। কার্লোসের বাবা একজন বাঙালি, কিন্তু মা আমেরিকান ক্যাথরিন। দেখতে পুরোপুরি আমেরিকান শ্বেতাঙ্গ হলেও বাবার মতোই অসম্ভব সুন্দর বাংলায় কথা বলে কার্লোস। সেই সুবাদে মেয়ে জেনিকেও বাংলা শিখতে এবং লিখতে শিখিয়েছে। তার ধারণা, গায়ে আমেরিকান হওয়ার ট্যাগ লাগলেও তার উৎপত্তি বাংলার এই শিকড়ে। জেনিও তাই বিশ্বাস করে। তাই তো ছবির মতো ঝকঝকে একটি শহরে বসবাস করলেও তার মন চায় বাংলার মাটি ছোঁয়ার। দাদু বলে সেই মাটির নাকি আলাদা গন্ধ আছে, বাতাসের আলাদা স্বাদ আর বৃষ্টির আলাদা ছন্দ আছে। কার্লোস ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক প্রফেসর, আর তার বাবা এই ভার্সিটির কেমিস্ট্রি রিটায়ার্ড প্রফেসর। জেনি ভার্সিটিতে পৌঁছাতেই ঝড়ের বেগে একটি সাইকেল এসে থামলো ঠিক তার সামনে। জেনি ভ্রু কুঁচকে তাকালো, চোখে মুখে বিরক্তিভাব স্পষ্ট। জেনি বিরক্তি নিয়ে বলে উঠল, হ্যারি, একদম বিরক্ত করবে না, আজ মন ভালো নেই আমার। হ্যারির মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। সে জেনিকে মোটেও বিরক্ত করেনি। হ্যারির পুরো নাম লুইস হ্যারিসন। বন্ধুমহলে হ্যারি বলেই পরিচিত সে। আমেরিকান শ্বেতাঙ্গ, সুটাম দেহ, মাথায় একজাক বাদামি চুল, গাঢ় নীল রঙের উজ্জ্বল দুটো চোখ। হ্যারি সাইকেল থেকে নেমে দৌড়ে জেনির পাশে পাশে হাঁটতে লাগলো। জেনির বিরক্তি নিয়ে তাকাতেই মিষ্টি করে হাসলো সে। জেনি কিছু বলল না। মন খারাপ ভাব নিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো সে। রোজ শুভ্র লাভ স্টোরি পড়তে বসে সকালের ব্রেকফাস্ট করা হয়নি তার। জেনি বসতেই তার পাশে ধপ করে বসে পড়ল হ্যারি। চোখ দুটো ছোট ছোট করে বলে উঠল, তোমার মন খারাপ কেন জেনি? জেনি বিরক্তি হয়ে বলল, তাতে তোমার কি, যাও তো এখান থেকে। হ্যারি কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মুখে কুঁচকে বলল, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। জেনি রাগী চোখে তাকিয়ে বলল, দ্যাট ওয়াজ পারো। যা পারো না সেটা বলতে গিয়ে ভাষার সৌন্দর্য নষ্ট কেন করো হ্যারি? বাংলা বলা তোমার পক্ষে সম্ভব নয়। শুধু শুধু বিকৃতি করবে না, আমার রাগ লাগে। হ্যারি অপরাধী গলায় বলল, আমি চেষ্টা করছি জেনি। তোমার গ্র্যান্ডপাস মাদার ল্যাঙ্গুয়েজ আসলে অনেক মিষ্টি, শুনতে অনেক ভালো লাগে আমার। ট্রাস্ট মি। জেনি কিছু বলল না, চুপচাপ ক্রোনাট ও চকলেট চিপসে মনোযোগ দিল সে। হ্যারি চিজ বার্গারে কামড় দিয়ে আবারও বলে উঠল, কি হয়েছে জেনি, বলো আমায়, আই ওয়ান্ট টু নো।
জেনি চকলেট চিপসে কামড় বসাতে বসাতে বলল, আমার রোদ আর শুভ্রর জন্য টেনশন হচ্ছে। ওরা কি বেঁচে আছে? ওদের বাচ্চাটার কি হয়েছে? হ্যারি খাওয়া থামিয়ে ভ্রু কুচকে তাকালো, বলল, রোডকে আর শুভ্রই বাকি। জেনি মাথা তুলে তাকালো, কড়া গলায় বলল, ঠিক করে উচ্চারণ করো হ্যারি। এত সুন্দর নামগুলোকে কিরকম বিশ্রীভাবে উচ্চারণ করছো তুমি? হ্যারি অসহায় চোখে তাকিয়ে বলল, সরি, বাট নামগুলো একটু বেশিই কঠিন। এনিওয়ে, ওরা কি সেটা তো বলো। জেনি এবার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে টেবিলে রাখলো। হ্যারি ডায়েরিটা নিয়ে উল্টে পাল্টে দেখে ঠোঁট উল্টে বলল, এসব কি লেখা এখানে? এটা বাংলায় লেখা, বাবা স্টাডি রুম থেকে পেয়েছি। এখানে রোদ নামের একটি মেয়ের লাভ স্টোরি লেখা। রোদ, শুভ্র আর দ্য লাভ বার্ডস। ওরা বাংলাদেশে থাকে। অনেক কিউট লাভ স্টোরি এটা, বাট এন্ডিংটা নেই। এটা রিয়েল লাইফ স্টোরি? জেনি খেতে খেতে বলল। আমার তো তাই মনে হয়, তুমি শুনবে? হ্যারি আগ্রহ নিয়ে মাথা নাড়ল। জেনি ডায়েরিটা খুলে বাংলা লেখাগুলো ইংলিশে ট্রান্সলেট করে শোনাতে লাগলো। দেখতে দেখতে ক্লাস টাইম শেষ হয়ে এলো, কিন্তু হ্যারি জেদ করে বসে রইল বাকিটা সে আজই শুনবে। অবশেষে দুজনে মিলে চলে এলো লস অ্যাঞ্জেলসের 5th ও 6th স্ট্রিটের মাঝে নিউ হ্যাম্পশায়ারের জেনিদের বাসায়। গ্র্যানির সাথে দেখা করে বাবা ফিরলেই তাকে জানাতে বলে নিজের রুমে ঢুকে আবারও ডায়েরিতে মনোযোগ দিল তারা। রাত 8টার দিকে পড়া শেষ করে হ্যারির দিকে তাকাতেই চিন্তিত মুখে বলে উঠল হ্যারি, হোয়াট নেক্সট? এখন কি হবে জেনি? আই মিন, তারপর কি হয়েছিল? জেনি দুঃখী দুঃখী গলায় বলল, জানি না, আই থিঙ্ক বাবা জানে, বিকজ ডায়েরিটা তো তার কাছেই ছিল। তখনই দরজায় কড়া নাড়ল কেউ। দরজা ঠেলে মাথা হেলিয়ে বলে উঠল ক্যাথেলিন। তোমার বাবা ফিরেছে সুইটার? জেনি হ্যারি দুজনে লাফিয়ে উঠল। দুজনেই দৌড়ে গেল কার্লোসের রুমের দিকে। কার্লোস মাত্রই ওয়াশরুম থেকে বের হয়েছে। মেয়েকে এভাবে দৌড়ে আসতে দেখে হতবাক হলো সে। বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে প্রিন্সেস, তুমি ঠিক আছো? জেনি হন্তদন্ত করে বাবার দিকে ডায়েরিটা এগিয়ে দিয়ে বলল, এই ডায়েরিটা তুমি কোথায় পেয়েছো বাবা? এটা কি আমার কাছে ছিল প্রিন্সেস? হ্যাঁ বাবা, এটা তোমার স্টাডি রুমের ডান পাশে তাকটা থেকে পেয়েছি আমি। কার্লোস কিছুক্ষণ ভেবে বলল, আমার তো মনে পড়ছে না মা। এবার পাশ থেকে হ্যারি বলে উঠল। মনে করার চেষ্টা করুন স্যার। কার্লোস হ্যারির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, হে হ্যারি, কেমন আছো? আপনি ডায়েরির ব্যাপারটা মনে করতে পারলে ভালো থাকবো, নয়তো খুব খারাপ। কার্লোস ভ্রু কুচকে বলল। এতটা জরুরি? জেনি আর হ্যারি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কার্লোস খানিকটা অস্বস্তি নিয়ে বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? তাড়াতাড়ি মনে করো না বাবা, প্লিজ। মেয়ের অস্থিরতা দেখে মনে করার চেষ্টা করলো কার্লোস। খানিক বাদে বলে উঠল, এটা আমি ইন্ডিয়ার কোনো এক হাসপাতালের ময়লার ঝুড়ি থেকে তুলে এনেছিলাম। জেনি আর হ্যারি একে অপরের দিকে তাকিয়ে একসাথে চেঁচিয়ে উঠল। হোয়াট? কার্লোস হঠাৎ চিৎকারে চমকে উঠে বলল, হ্যাঁ, এতটুকুই মনে আছে আমার। কোনো এক সার্ভেতে ইন্ডিয়ার হসপিটালগুলো পরিদর্শন করতে গিয়ে ময়লার ঝুড়িতে পাই এটা। পানির বোতল ফেলতে গিয়ে দেখি একজন নার্স কিছু ময়লা ঝুড়িতে ঢালছেন। ওখানে এই ডায়েরিটাও ছিল। কেন যেন তুলে নিয়েছিলাম, কিন্তু পড়া হয়ে ওঠেনি এখনো। হ্যারি মাথা চুলকে বলল। এইটা কতদিন আগের কথা? কার্লোস কাঁধ ঝাঁকিয়ে বলল, 2 বছর হবে। হ্যারি এবার ফিস ফিস করে বলল, স্যার মানে রোডের বেবি বেঁচে থাকলে এখন তার 2 বছর? জেনি কিছু না বলে মুখ ফুলিয়ে চুপচাপ বেরিয়ে এলো। কার্লোস পেছন থেকে কয়েকবার ডাকলেও সাড়া দিল না সে। কার্লোস কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে হঠাৎ দেখলে আমেরিকান বলে মনে হয় না। বাঙালিদের মতো হলুদ ফর্সা গায়ের রং। মা বাবা দুইজনে আমেরিকান হলেও জেনির চোখে পুতুলি দুটো ঘন কালো। শরীরের গঠনটাও বাঙালি মেয়েদের মতো তুলতুলে। এই মেয়েটার মধ্যে কার্লোসের জীবন। প্রচণ্ড ভালোবাসে মেয়েটাকে। জেনি বেডে মন খারাপ করে বসে আছে। হ্যারি এদিক ওদিক পায়চারি করছে। হঠাৎ পায়চারি থামিয়ে দিয়ে জেনির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল মুখে বলে উঠল সে, আচ্ছা, তোমার তো বাংলাদেশে যাওয়ার শখ। আমরা যদি স্টোরির এন্ডিং খুঁজতে বাংলাদেশে যাই তাহলে কেমন হয়?
জেনি চোখ তুলে তাকালো। হ্যারি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, এইটা কি খুব বাজে আইডিয়া? ওকে, দেন ফরগেট ইট। জেনি এবার চেঁচিয়ে উঠে বলল, এটা তো দারুণ আইডিয়া, বাট আমি ওটা খুঁজে পাবো কিভাবে? হ্যারি কিছুক্ষণ ভেবে বলল, ইট ইজ সো ইজি। লুক, শুভ্র প্রফেসর ছিল, আর তারা বাংলাদেশের একটা নির্দিষ্ট শহরে থাকতো। ওর জবটাও সেই শহরেই ছিল। একটা শহরে কয়টা ভার্সিটি থাকতে পারে? আমরা যদি শহরের সবগুলো ভার্সিটিতে খোঁজ নেই, তাহলে শুভ্রকে পেয়ে যেতেও পারি। না পেলেও ডিটেলস তো পাবো, আর কিছু না পেলেও অ্যাটলিস্ট বাংলাদেশ তো গুঁড়া হয়ে যাবে। হোয়াট ইউ সে? মুহূর্তে জেনির ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। দুষ্টু হাসি দিয়ে বলল সে, প্যারেন্টসকে কিভাবে রাজি করানো যায় তার জন্য অসাধারণ একটা প্ল্যান লাগবে হ্যারি, তার সাথে পাসপোর্ট। নেক্সট উইক উই আর গোয়িং টু বাংলাদেশ। হ্যারি দাঁত বের করে হেসে বলল, I have a plan. Now get ready for Mission Bangladesh.